ক্রিয়েটিভ ইনস্টিটিউটের অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদ হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাপ্লিকেশন প্যাকেজ অ্যান্ড অফিস অটোমেশন। আপনারা যারা আমাদের স্টুডেন্টের বাইরেও লাইভ ক্লাস দেখে উপকৃত হচ্ছেন, আপনারা যদি মনে করেন এনটিআরসি এর মাধ্যমে যে কোনো এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হতে চান কম্পিউটার বিষয়ক, তাহলে আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পাঠ্যপুস্তকে। এই মুহূর্তে আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন, আপনাদের সবার কাছে পাঠ্য বই না থাকতে পারে, এজন্য আপনাদের সুবিধার্থে আমি বইটি পিডিএফ আকারে স্ক্রিনে শো করে রেখেছি। তো আজকের ক্লাসটি করে যারা একেবারেই বিগিনার লেভেলে আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন, যারা কিছুটা জানেন তারাও ক্লাসটি দেখবেন, কারণ থিওরিক্যাল অনেক নলেজ আপনারা বইয়ের লেখার মাধ্যমে পাবেন। পরীক্ষা নাম্বার 1, পরীক্ষণের নাম ইনস্টল এবং আনইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস, বিজয়, সিসি ক্লিনার, উইনরার, পিডিএফ, ফ্ল্যাশ প্লেয়ার ইত্যাদি। আচ্ছা, এখান থেকে নতুন কিছু শব্দ হয়তো আপনাদের কাছে একেবারেই নতুন হতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনারা জানেন সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে যেটা কম্পিউটারে উইন্ডোজ করার সাথে অটোমেটিক ইনস্টল করা থাকে, আর যে সফটওয়্যারগুলো ব্যবহারকারী কম্পিউটার ব্যবহারের সুবিধার্থে নিজের প্রয়োজন অনুসারে ইনস্টল করে নেয় সেগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে যেগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট সফটওয়্যার, সেগুলোর ইনস্টল আনইনস্টল করার সিস্টেম আমরা এখন জানবো। তো আমরা শুরু করতে যাচ্ছি পরীক্ষণ নাম্বার 1। এরকম অনেকগুলো পরীক্ষণ আজকে আমরা শেষ করব। পরীক্ষা নম্বর 1-এ আছে ইনস্টল এবং আনইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারে উইন্ডোজ করার সাথে যেগুলো অটোমেটিক থাকে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করে নেয় সেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস, বিজয়, সিসি ক্লিনার, উইনরার, পিডিএফ, ফ্ল্যাশ প্লেয়ার ইত্যাদি। তো এইগুলো সবই কিন্তু আপনি যদি ইউজ করতে চান আপনাকে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, ইনস্টল করা এবং আনইনস্টল করা বলতে কি বোঝায়? আপনারা অনেক সময় যারা মোবাইল ফোন চালান তারা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার চালিয়ে থাকেন। তো এই সফটওয়্যারগুলো ফোনে অ্যাক্টিভ করার জন্য আপনারা কিন্তু প্রথমে এটা ডাউনলোড করে গুগল প্লে বা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে এটা ইনস্টল করতে হয়। কম্পিউটারেও ঠিক অনুরূপ, যে কোনো সফটওয়্যার আপনি যদি চালাইতে চান অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, তাহলে আপনাকে আগে সেটা ইনস্টল করে নিতে হয়। তো কিভাবে এগুলো ইনস্টল করতে হয় চলুন আমরা দেখি। এখানে দেওয়া আছে মাইক্রোসফট অফিস ইনস্টল করার নিয়ম। মাইক্রোসফট অফিস এখানে অনেক বেশি থিওরিক্যাল আছে, আপনারা থিওরিগুলো পড়ে নেবেন, আমি আপনাদের জাস্ট কিছুটা ধারণা দিয়ে যাব। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে অফিস প্রোগ্রামটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আপনারা যে লেখালেখি করেন মাইক্রোসফট ওয়ার্ডে, অনেকে এক্সেলের কাজ করেন, এই কাজগুলো কিন্তু সবই করা হয় এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটার মাধ্যমে। মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামটি মাইক্রোসফট কর্পোরেশনের দ্বারা ডেভেলপ করা হয়েছে। এইগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। এখানে আপনাদের প্রয়োজন হতে পারে এই ভার্সনগুলো, কারণ এক একটা ভার্সনের ইন্টারফেস এক এক রকম, তবে কাজ মোটামুটি একই। বেশিরভাগ জায়গাতেই 2007 অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হচ্ছিল এতদিন, তবে এখন অনেকেই সেটা আপগ্রেড করে অফিস 2010 বা যারা অনেক আপডেট তারা মাইক্রোসফট অফিস 2019 অ্যাপ্লাই করছে। আপনাদের মনে হতে পারে যে এখন 2021 সাল, 19 কেন ব্যবহার করবে? ব্যাপারটা হচ্ছে এই যে মাইক্রোসফট কোম্পানি এটা সফটওয়্যারের ভার্সন যখন আপডেট করে তখন আমরা সেটা ব্যবহার করার সুযোগ পাই। তো এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে 2019। আমি আমার পিসিতে চালাচ্ছি অফিস 2010,
কারণ এখানে আমি যে ফিচারগুলো আছে সেটাতে আমার এনাফ হয়ে যায়। তো দেখি এটা ইনস্টল করার জন্য কি কি করতে হবে। আপনারা লেখাগুলো পুরোটাই পড়ে নেবেন। প্রথমে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটি নিতে হবে। যদি কারোর সফটওয়্যারটি না থাকে তবে ডাউনলোড বা পেন ড্রাইভের মাধ্যমে সফটওয়্যারটি কম্পিউটার বা যে কোনো সফটওয়্যার ড্রাইভে রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে সফটওয়্যারটা আপনার লাগবে, সেটা আপনার কম্পিউটারে যদি না থাকে তাহলে আপনার ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে, আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনার যে কোনো ভাবে পেন ড্রাইভের মাধ্যমে হলেও সফটওয়্যারটি আনতে হবে। তারপর কি আছে, এখানে আপনারা বই খুললেই দেখতে পাবেন। এখানে আপনাদের বইটাই আমরা স্ক্যানের মাধ্যমে পিডিএফ আকারে দেখাচ্ছি। অফিস 2013, এখানে যদিও উপরে বলা আছে, এখানে বানানটা ভুল আছে, ভার্সন হবে। ভার্সনের মধ্যে অফিস 2010 ভার্সনটি ইনস্টল এবং আনইনস্টল করা শেখানো হয়েছে বইতে। তো অফিস 2010 ইনস্টল করার প্রক্রিয়া হচ্ছে, প্রথমে মাইক্রোসফট অফিস 2010 ফাইলটি ওপেন করতে হবে, তারপর ফাইলের ভেতর থেকে সেটআপ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর নিচের ন্যায় চিত্র আসবে, নিচে দেখেন দেখানো আছে ওখানে কিন্তু অনেকগুলো ফাইল থাকে। সেই ফাইলগুলোর মধ্যে সেটআপ ফাইলটা আপনার খুঁজে বের করতে হবে। ওখানে লেখাই থাকবে সেটআপ। আপনার যদি এক্সটেনশন অন করা থাকে তাহলে দেখতে পাবেন setup.exe। ওই ফাইলটাতে ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে আপনি সরাসরি ইনস্টল নাও করতে পারেন, আবার আপনি যদি একটু প্রো লেভেলের ইউজার হয়ে থাকেন বা আপনার যদি অফিস অ্যাপ্লিকেশনের সবগুলো ফাইল না লেগে, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওর তো অনেকগুলো প্যাকেজ আছে, সবগুলো না লাগে তাহলে আপনি কাস্টমাইজ থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপনাদেরকে সরাসরি যদি দেখাই, এটা হচ্ছে আমার ফাইল যেটা আমার ডাউনলোড করা রয়েছে, ফুল অ্যাক্টিভেট লেখা, অর্থাৎ সিরিয়াল কি লাগবে না। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল এখানে রয়েছে, এর মধ্যে যেটা setup.exe, এটাতে আমি যদি ডাবল ক্লিক দিই তাহলে একটা উইন্ডো আসবে। এখানে ক্লিক দিলাম আই অ্যাকসেপ্ট টার্ন অফ দিস এগ্রিমেন্ট, তারপর কন্টিনিউ করলাম। এখানে ইনস্টল নাও ক্লিক করলে আপনাদের যেমনটা পিডিএফে দেখাচ্ছিলাম বা বইতে যেমনটা দেখছেন তাহলে সবগুলো প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। আর যদি কাস্টমাইজ করেন, এখানে দেখেন মাইক্রোসফট অ্যাক্সেস আছে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা নেবেন, না হলে নেবেন না। আমার এটা লাগে না, আমি এটা নিচ্ছি না। এক্সেল এটা প্রয়োজন আপনাদের হবে, এটা রাখবেন। ইনফো প্যাথ আছে, এটা না লাগলে অফ রাখবেন। যেগুলো আপনার প্রয়োজন শুধু সেগুলো রাখবেন। আর যদি মনে করেন সবগুলোই নিতে চান তাহলে সরাসরি ইনস্টল নাওতে ক্লিক দিলে, এখানে এসে ইনস্টল নাওতে ক্লিক দিলেও আপনাদের কাজ হয়ে যাবে। আমি ক্লিক দিচ্ছি না কারণ আমার সবগুলো ইনস্টল করা রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর দেখি পিডিএফ এ কি বলা আছে। উপরের চিত্রে ইনস্টল নাও ক্লিক করতে হবে, তাহলে নিচের ন্যায় ইনস্টলিং প্রক্রিয়া শুরু হবে। ঠিক এরকম একটা বারে আপনার ইনস্টল প্রসেসটা দেখাবে, কত পার্সেন্ট ইনস্টল হচ্ছে আপনি বুঝতে পারবেন। উপরের চিত্রে ইনস্টলেশন প্রসেস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ইনস্টলেশন সম্পূর্ণ হলে নিচের ন্যায় একটি ডায়লগ বক্স আসবে, তখন আপনি এটা 4 নম্বরে বলা হচ্ছে উপরে ডায়লগ বক্সটি ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্ট কি বা সিরিয়াল কি সহকারে ইনস্টল করলে প্রোডাক্ট বা সিরিয়াল কি এর জন্য ডায়লগ বক্স আসবে, সেখানে প্রোডাক্ট বা সিরিয়াল কি কপি পেস্ট করতে হবে। আচ্ছা, যদি এরকম প্যাকেজ আপনাদের থাকে তাহলে ফুল অ্যাক্টিভেট দেখেন আমারটা, তাহলে আপনাদের ইনস্টলের পর সিরিয়াল কি নাও লাগতে পারে। আবার যদি সিরিয়াল কি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি অন্য সফটওয়্যার থেকে একটা দেখা দিচ্ছি, এরকম আপনাদের সিরিয়াল কি বলে একটা টেক্সট ফাইল থাকতে পারে, সেখানে ক্লিক দিয়ে এই কিটা ওখানে বসায় দিলে আপনাদের প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখি মাইক্রোসফট অফিস 2010 আনইনস্টল করার নিয়ম।
উইন্ডোজ 10 পিসিতে মাইক্রোসফট অফিস 2010 আনইনস্টল করতে হলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে নিচের ন্যায় একটি চিত্র আসবে। এখন আপনারা জানেন কিনা যে স্টার্ট বাটন কোনটা? আপনারা যারা আগে থেকে অভিজ্ঞ, আপনারা উইন্ডোজ এক্সপি যারা চালিয়েছেন তারা দেখবেন যে কম্পিউটার স্ক্রিনে একদম বামে নিচে সবুজের মধ্যে স্টার্ট লেখা থাকতো। এখন উইন্ডোজ 8 বা তার উপরে এগুলো আর পাবেন না। তো আমি এখন এই মুহূর্তে উইন্ডোজ 10 ব্যবহার করছি। আমার ঠিক একই জায়গায় যে বাটনটা আছে এই বাটনটাকে আমরা স্টার্ট বাটন বলি। আমি এখানে ক্লিক দিলে কিন্তু অপশনগুলো চালু হবে। এখন এখানে বলা আছে উপরে চিত্রের সেটিং অপশনে ক্লিক করতে হবে, তবে নিচের চিত্রের ন্যায় একটি সেটিং পেজ আসবে। তো দেখি সেটিং পেজ কোনটা। এটাই হচ্ছে আমাদের স্টার্ট বাটন এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিং পেজ। এখানে ক্লিক করলে আমরা অপশন পেয়ে গেছি একটা। এবার এখানে কি বলা আছে, সিস্টেম অপশনে ক্লিক করলে সেটিং পেজটি ওপেন হবে। সিস্টেম অপশন, চলুন আমাদের সেখান থেকে সিস্টেম অপশন, এইটাই সিস্টেম অপশন, এখানে ক্লিক দিলাম, একটা পেজ আসলো। বইয়ের সাথে বাস্তবের মিল কতটুকু আছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। উপরের চিত্রের বাম দিকে অ্যাপস এন্ড ফিচার অপশনে ক্লিক করতে হবে। এই চিত্রেই আছে, দেখেন এই জায়গাটায় অ্যাপস এন্ড ফিচার। তো আমাদের আছে কিনা, এই যে আমাদেরও কিন্তু সেম জায়গায় অ্যাপস এন্ড ফিচার রয়েছে। এখানে ক্লিক দিলে এই যে আমাদের যে অ্যাপস গুলো ইনস্টল করা রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে কোনোটা যদি আমরা আনইনস্টল করতে চাই, আমি একটু আগায়ে আপনাদের দেখায় দেই। যে কোনো একটা সফটওয়্যার, আমরা এখন করতেছিলাম অফিস প্রোগ্রাম। তো অফিস প্রোগ্রাম আপনাদের খুঁজে বের করতে হবে, মাইক্রোসফট অফিস। এই যে এটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2013 আমি ব্যবহার করছি। এখানে ক্লিক দিলে দেখেন আনইনস্টল অপশন চলে এসেছে। বইতে কি বলা আছে? বইতে বলা আছে উপরের চিত্রের বাম দিকে অ্যাপস এন্ড ফিচার অপশনে ক্লিক করতে হবে, তাহলে ডান দিকে অ্যাপস এন্ড ফিচার অংশ থেকে ডান দিকে স্ক্রল বারটি আপ এন্ড ডাউন করে দেখতে হবে মাইক্রোসফট অফিস। ওরা 2010-এ দেখিয়েছে। তো ঠিক একইভাবে আমরাও কিন্তু 2013-তে আনইনস্টল করার অপশন পেয়ে গেছিলাম। এরকম অপশন আপনাদের একটু আগে আমি উইন্ডোতে দেখিয়েছি। এখানে আনইনস্টল অপশনে ক্লিক করলে আপনারা সরাসরি আনইনস্টল করতে পারবেন। উপরের ডায়লগ বক্সটিতে ইয়েস ক্লিক করলে আনইনস্টল প্রসেস শুরু হবে, অর্থাৎ তখন আপনি আনইনস্টলে ক্লিক করলে আপনার কাছে একবার পারমিশন যাবে। এরপর আনইনস্টল কমপ্লিট হলে একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সটিতে ক্লোজ লেখা থাকবে, ক্লোজ বাটনটি ক্লিক করতে হবে, তাহলে আনইনস্টল সম্পূর্ণ হবে। আমরা দেখলাম যে উইন্ডোজ 10-এ কিভাবে অফিস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হয় এবং আনইনস্টল করতে হয়। এরপর রয়েছে বিজয় বান্ন সফটওয়্যার। তো সবগুলো আমি এভাবে স্টেপ বাই স্টেপ পড়তে চাই না, কারণ এগুলো আপনারা একবার পড়লেই বুঝতে পারবেন। আর একটা তো আমি হাতে কলমে দেখিয়েছি। বিজয় বান্ন সফটওয়্যার যদি আপনাদের কাছে না থাকে বা অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি না থাকে, তাহলে সরাসরি অফিসে যোগাযোগ করলে অফিস থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে গুগল লিংকের মাধ্যমে। তো আমরা দেখি পরীক্ষণ 2-এ কি রয়েছে। পরীক্ষণ 2-এ রয়েছে ইনস্টল এন্ড আনইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওপেন অফিস, ফ্ল্যাশ প্লেয়ার ইত্যাদি। অর্থাৎ পরীক্ষণ 2-এও আপনাদের কিন্তু এই ইনস্টল করা আনইনস্টল করার সিস্টেমটাই দেখানো হয়েছে। আপনারা এই রিডিং গুলো সুন্দর মতো পড়ে নেবেন। এখানে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করার পদ্ধতি আমি যেটা একটু আগে দেখালাম, অফিস অ্যাপ্লিকেশন সবগুলো অ্যাপ্লিকেশনই ইনস্টল আনইনস্টলের পদ্ধতি একই, সেটা ফ্ল্যাশ প্লেয়ার হোক বা অন্য যে কোনো সফটওয়্যার হোক। পরীক্ষণ 3-এ কি রয়েছে? ইনস্টল, কনফিগার এবং মেইনটেনেন্স প্রিন্টার,
স্ক্যানার ও মডেম। তো প্রিন্টার ইনস্টল ও মেইনটেনেন্স করার নিয়মসমূহ কম্পিউটারের মাধ্যমে যেসব কাজ করা যায় সেসব কাজকে আবার প্রিন্ট করতে চাইলে অবশ্যই কম্পিউটারের সঙ্গে প্রিন্টার ইনস্টল করা বাঞ্ছনীয়। আমি যদি বইয়ের বাইরে বলি তাহলে আপনারা যখন প্রিন্টার একটা কানেক্ট করবেন তখন প্রিন্টারের সাথে একটা সিডি ডিভিডি ড্রাইভ দেওয়া হবে আপনাকে, সেটা আপনি লাগানোর পরপরই ইনস্টল বাটন পেয়ে যাবেন, সেটা ইনস্টল করলেই সচরাচর হয়ে যায়। তো এখানে যেভাবে রয়েছে এভাবে আপনারা একবার পড়ে শেষ করবেন, তাহলে আপনার পরীক্ষার খাতায় লিখতে সুবিধা হবে। এরপরেও আরেকটা সিস্টেম আছে যেটা আপনি অনলাইন থেকে এটা করতে পারবেন, সেটা হচ্ছে প্রিন্টারের মাধ্যমে একটি ডকুমেন্ট প্রিন্ট করতে হলে অবশ্যই প্রিন্টারটি ইনস্টল করে নিতে হবে। দেখি স্টেপগুলো দেখি। স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে। তো আপনারা ইতিমধ্যে চিনেন যে স্টার্ট বাটন কোনটা, এবং এখান থেকে কন্ট্রোল প্যানেল হচ্ছে এই জায়গাটা। আপনি সরাসরি যদি লেখেন কন্ট্রোল প্যানেল চলে আসবে, এই যে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন। তো কন্ট্রোল প্যানেল পাওয়ার পর কি বলছে বইয়ে, এখানে সুন্দর করে ছবি আঁকায় দিয়েছে, আপনারা দেখতে পাবেন। হার্ডওয়্যার এন্ড সাউন্ডে ক্লিক দিতে হবে। তো চলেন দেখি হার্ডওয়্যার সাউন্ড কোথায়। এই যে হার্ডওয়্যার এন্ড সাউন্ড। আচ্ছা, এখন তারপর অ্যাড প্রিন্টারে ক্লিক করলে নিচে স্ক্রিনটি আসবে। তো আপনারা একইভাবে এখান থেকেও ইনস্টল করতে পারেন অ্যাপ্লিকেশন প্যাকেজটি। এরপর নেক্সট করলে আগের মতো করে ইনস্টল হয়ে যাবে। মডেম ইনস্টল করার পদ্ধতিও একই, আপনারা একবার রিডিং দিয়ে ফেলবেন। যে কোনো একটা মডেম সচরাচর আপনার ইউএসবি তে লাগানোর পরই ওর ইনস্টল ফাইল সামনে চলে আসে। নেক্সট করে ফিনিশ করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা পরীক্ষণ 4টা দেখি। পরীক্ষণ 4-এ আমাদের একটি থিওরিক্যাল পড়তে হবে। এখানে বিভিন্ন সমস্যার ধরন, সমস্যার কারণ এবং সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করা আছে। তো আমরা দেখি যে কি কি ধরনের সমস্যা সচরাচর হতে থাকে। প্রথম হচ্ছে গ্রাফিক্স কার্ডের সমস্যা। এটা হার্ডওয়্যারগত সমস্যা। আচ্ছা, কোনটা হার্ডওয়্যারগত সমস্যা, কোনটা সফটওয়্যারগত সমস্যা? আপনার হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা আছে কিনা? হার্ডওয়্যার হচ্ছে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, সরাসরি দেখা যায়, সেগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। এবং সফটওয়্যার আপনি ধরতে পারবেন না, তবে তার কার্যকারিতাটা গ্রহণ করতে পারবেন, তার সুবিধাগুলো নিতে পারবেন। যেমন আমরা এতক্ষণ যেগুলো ইনস্টল করা দেখলাম, অফিস 2010 বা 2013, এগুলো কিন্তু বাজার থেকে আলাদাভাবে হার্ডওয়্যারের মতো কিনে আনা যায় না, ধরা যায় না। এটা আপনি চাইলে অনলাইনে থেকে ডাউনলোড করে এর সুবিধাগুলো নিতে পারবেন। আবার বাজার থেকে যে ডিভিডিটা কিনে আনবেন, ওই ডিভিডিটা আপনার হার্ডওয়্যার, কিন্তু ওর মধ্যে আছে হচ্ছে এই অফিস 2010 বা 13 সফটওয়্যার ফাইলটি, যেটি আসলে সফটওয়্যার, আপনি হার্ডওয়্যারের মাধ্যমে সেটা নিয়ে আসছেন। তো আশা করি হার্ডওয়্যার সফটওয়্যারের পার্থক্যটা বুঝতে পারছেন। তো গ্রাফিক্স কার্ডের সমস্যা যদি হয়, এটি একটি হার্ডওয়্যারগত সমস্যা। এর কারণে কি কি কারণে এই গ্রাফিক্স কার্ডের সমস্যা হতে পারে? প্রথম হচ্ছে কানেকশন প্রবলেম, অর্থাৎ আপনার মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ডটি যদি ঠিকমতো কানেক্টেড অবস্থায় না থাকে তাহলে ওটি কাজ করবে না। এরপর রয়েছে বায়োস সেটিং। বায়োস সেটিং, আপনারা বায়োস সম্পর্কে এখন জানেন না খুব ভালো। কম্পিউটার যখন উইন্ডোজটা অন হয় তখন ডিলিট বাটনের মাধ্যমে বায়োস সেটিং এ পৌঁছানো যায়। তো এই সেটিং এ যদি আপনার গ্রাফিক্স কার্ড অপশন ওকে করা না থাকে তাহলে আপনার এই গ্রাফিক্স কার্ডের সমস্যাটি হতে পারে। এছাড়া আরেকটা সমস্যার কারণে গ্রাফিক্স কার্ডের সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ গ্রাফিক্স কার্ড, অর্থাৎ নষ্ট গ্রাফিক্স কার্ড। তো এই সমস্যাগুলোর সমাধান কি কি হতে পারে? একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড এবং মনিটরের কানেকশন চেক করতে হবে, যে কানেকশনটি ঠিক আছে কিনা। প্রয়োজনে আপনি একবার খুলে লাগাতে পারেন। বায়োসের সেটিং ডিফল্ট করে দিতে হবে, অর্থাৎ বা আপনার কানেকশন ঠিক আছে কিন্তু বায়োসে যে ওই গ্রাফিক্স কার্ডটা দেখানো নেই,
হয়তো কম্পিউটারের নিজস্ব যে গ্রাফিক্স সেটা সিলেক্ট করা রয়েছে, এটা সেটিংটা আপনি ডিফল্ট করে দিয়ে আপনি আপনার গ্রাফিক্স কার্ডটি দেখায় দিতে পারেন। আর 3 নম্বর স্টেপ হচ্ছে যদি কম্পিউটার অন করার পর সিস্টেম স্পিকারে 3টি বিপ শব্দ করে তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডে সমস্যা আছে, অন্য গ্রাফিক্স কার্ড লাগিয়ে চেক করে দেখতে পারেন। অর্থাৎ গ্রাফিক্স কার্ড না পাইলে বিপ বিপ একটা শব্দ দেয়, একটা না 3টি শব্দ দেয়। এরপর রয়েছে কম্পিউটার হার্ড ডিস্ক, এটিও একটি হার্ডওয়্যার জনিত সমস্যা। এটার কারণগুলো হচ্ছে কানেকশনে সমস্যা থাকলে হার্ড ডিস্ক না পাইতে পারে, বায়োস সেটিং এ সমস্যা থাকলে পাইতে পারে, আবার হার্ড ডিস্কে সমস্যা থাকলেও এই হার্ড ডিস্ক কাজ না করতে পারে। তো কানেকশন সমস্যা কি? কানেকশন সমস্যা হচ্ছে আপনারা যারা হার্ড ডিস্ক দেখছেন, আমার পাশে এখন হার্ড ডিস্ক নেই, থাকলে দেখাইতে পারতাম। ওখানে দুইটা কানেকশন আছে, একটা হচ্ছে মাদারবোর্ডের সাথে আর একটা হচ্ছে পাওয়ারের সাথে। দেখা যাচ্ছে মাদারবোর্ডের সাথে কানেকশনটা আছে কিন্তু ওখানে পাওয়ার দেওয়া নেই, বা পাওয়ার আছে আপনি হার্ড ডিস্কে হাত দিয়ে দেখতে পাচ্ছেন সচল, কিন্তু মাদারবোর্ডের সাথে ওর কানেকশন নাই, সেক্ষেত্রে কাজ নাও করতে পারে। আবার বায়োস সেটিং, অনেক সময় আপনারা অনেক কম্পিউটারে দেখবেন যে কম্পিউটারে পেন ড্রাইভ লাগিয়ে যদি আপনি কম্পিউটার অন করতে চান কম্পিউটার অন হয় না, পেন ড্রাইভ খুলে নিয়ে আবার অন করতে গেলে কম্পিউটারটা অন হয়। এর কারণ হচ্ছে বায়োস সেটিং। বায়োসে যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া থাকে ইউএসবি, তাহলে আপনার ইউএসবি দিয়ে উইন্ডোজটা অন করার চেষ্টা করে। আর যদি বায়োসে হার্ড ডিস্কে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া থাকে তাহলে আপনার কোনো সমস্যা হয় না, একবারে এই হার্ড ডিস্ক থেকে উইন্ডোজ অন হয়ে যায়। এরপরে হার্ড ডিস্কের সমস্যা, সেই একই কথা যে নষ্ট হার্ড ডিস্কে কাজ করবে না, এটাই স্বাভাবিক। এর সমাধান কি কি রয়েছে? হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডের কানেকশন ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে, বায়োস সেটিং ঠিক আছে কিনা সেটাও চেক করতে হবে। আবার অনেক সময় দেখা যায় পুরাতন হার্ড ডিস্ক ব্যাড সেক্টর পড়লে সেটা কাজ করতে চায় না, তখন আপনাদের নতুন হার্ড ডিস্ক লাগানো ছাড়া উপায় থাকবে না। এরপর প্রিন্টার কাজ করছে না, এরকম সমস্যা আপনাদের হতে পারে। এটা হার্ডওয়্যারগত কারণেও হতে পারে, আবার সফটওয়্যারগত কারণেও হতে পারে। যদি এটা সফটওয়্যারগত কারণে হয় তাহলে আপনার ড্রাইভার প্যাকটা চেক দিতে হবে, অথবা প্রিন্টার সেটিংটা একটু দেখতে হবে। আবার হার্ডওয়্যারগত কারণেও হতে পারে, অর্থাৎ আপনার প্রিন্টারটা নষ্ট হতে পারে, আপনার প্রিন্টারের যে কানেকশন তারটা সেই তারটা একটু লুজ করতে পারে, তারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন এটা সমাধান কি? সমাধান হচ্ছে আপডেট প্রিন্টার ড্রাইভ ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে কম্পিউটার, মোবাইল ফোন এর অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট হয়। অনেক সময় এমন হতে পারে যে আপনি আপনার উইন্ডোজটা আপডেট হয়ে গেছে কিন্তু আপনার ড্রাইভার প্যাকটা পুরনো রয়ে গেছে, যার কারণে কাজ করছে না। সবসময় এমন হবে এমনটা না, বেশিরভাগ সময় কাজ করে, আবার নাও করতে পারে। যখন কাজ করবে না তখন আপনি ড্রাইভার প্যাকটা আপডেট করে নিয়ে দেখতে পারেন। এরপর ডিফল্ট প্রিন্টার সেটিং চেক করতে হবে, অর্থাৎ আপনি প্রিন্টারে কমান্ড দিচ্ছেন কিন্তু সেটিং ঠিক নাই, আপনার ওই প্রিন্টারে যাচ্ছে না, এইগুলো একটু চেক আপ দেওয়ার বিষয় আছে। আর যদি লুজ কানেকশন পাই তাহলে প্রিন্টারের সাথে ইউএসবি পোর্টের কানেকশন চেক করতে হবে, ইউএসবি পোর্ট পরিবর্তন করে দেখা যেতে পারে, লুজ কানেকশনের সমস্যা হলে ওটা সমাধান হয়ে যাবে। এরপর যে অসুবিধাটা সেটা হচ্ছে একই পেজ বারবার প্রিন্ট হচ্ছে, এটা সফটওয়্যারগত কারণেই হয়। সফটওয়্যার ড্রাইভের সমস্যা হলে এই জাতীয় সমস্যা হতে দেখা যায়। একই পেজ বারবার প্রিন্ট হইলে এখানে সমাধান হচ্ছে প্রিন্টার অফ করে পিসি থেকে কেবল খুলে কিছুক্ষণ পর আবার কেবল লাগিয়ে অন করতে হবে। নোটিফিকেশন এরিয়ার প্রিন্টার ডকুমেন্ট লিস্ট থেকে জমা থাকা ফাইল মুছে ফেলতে হবে। কমান্ড দিলে প্রিন্ট শুরু হচ্ছে না, এটা হার্ডওয়্যারগত সমস্যা। হয়তো এমন হতে পারে আপনার কাগজ ঠিক মতো নেই বা কার্ট্রিজ ঠিক মতো বসানো হয়নি, এজন্য এরকম হতে পারে। কাগজ আছে কিনা এটা চেক করতে হবে, আর প্রিন্টার খুলে কার্ট্রিজ চেক করতে হবে এবং প্রয়োজন বোধে এটা খুলে সঠিকভাবে আবার লাগিয়ে দেখতে পারেন, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। স্ক্যানার যদি কাজ না করে
এটা আপনার সফটওয়্যারগত সমস্যা হতে পারে, আবার হার্ডওয়্যারগত সমস্যাও হতে পারে। তবে এখানে সফটওয়্যারগত সমস্যা হইলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে ড্রাইভার প্যাক ঠিক আছে কিনা, আর দ্বিতীয়ত এই ড্রাইভার প্যাকের সেটিং ঠিক আছে কিনা। যদি ড্রাইভার প্যাক ব্যাকডেটেড হয় তাহলে সেটা আপডেট করে নেবেন। আর হার্ডওয়্যারগত সমস্যা হইলে আপনার স্ক্যানারের যে কেবলটা থাকে এটা অনেক সময় লুজ কানেকশন করে, তখন ঠিকমতো কাজ না করতে পারে। স্ক্যানারের সাথে যে ইউএসবি পোর্ট রয়েছে সেটার কানেকশন চেক করবেন, ইউএসবি পোর্ট পরিবর্তন করেও দেখতে পারেন। বইতে লেখা আছে মডেল কানেকশন পাচ্ছে না, আসলে মডেল কানেকশন বলে কিছু নাই, এটা মডেম হবে সম্ভবত। এটা মডেম যদি না পাই এটা সফটওয়্যারগত সমস্যা। ডিভাইস ড্রাইভারটা দেখবেন, প্রয়োজনে একবার আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারেন। আবার মডেমে একটা ডায়াল আপ নাম্বার থাকে, এই ডায়াল আপ নাম্বারটা যদি পরিবর্তন করে ফেলেন আপনি, এটা কিন্তু কানেকশন পাবে না। তো এটা আপনারা ঠিকঠাক ভাবে ডায়াল আপ নাম্বারটা বসানো আছে কিনা চেক দিবেন। এর সমাধান হচ্ছে ডিভাইস ম্যানেজারে গিয়ে মডেমের ড্রাইভার এবং মডেম ঠিকমতো কাজ করছে কিনা চেক করতে হবে। ডায়াল আপ নাম্বার, পাসওয়ার্ড চেক করতে হবে, ইন্টারনেট কানেকশনের সব সেটিং ঠিক আছে কিনা চেক করতে হবে, নতুন করে কানেকশন প্রোফাইল তৈরি করেও দেখতে পারেন। এরপর আমরা সরাসরি পরীক্ষণ 5-এ চলে যাব। পরীক্ষণ 5 থেকে আপনাদের এই বোরিং ক্লাসটা বন্ধ হয়ে যাবে, আপনারা আসলে মাইক্রোসফট অফিস কিভাবে কাজ করে এটা দেখতে পাবেন। এই পরীক্ষণে কি কি আছে: মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, মাইক্রোসফট ওয়ার্ডের আচ্ছা আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদেরকে নিয়ে যাই। ওয়ার্ড অন করার উপায় হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করলে, আমি বারবার এখানে অন করি তাই ওয়ার্ড 2013 সামনে আসছে, আপনাদের এটা নাও আসতে পারে। সেই ক্ষেত্রে অফিস 2013 আপনারা যদি 10 ইনস্টল করেন এটা খুঁজে বের করবেন, একটা ক্লিক দিলে পপ আপে দেখবেন যে সবগুলো প্যাকেজ এখানে অন হচ্ছে। এখান থেকে ওয়ার্ড একটা ক্লিক দিলেই ওয়ার্ড অন হয়ে যাবে। আমি প্রাথমিকভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা অন করি। এটাই হচ্ছে মাইক্রোসফট অফিস 2013 ইন্টারফেস। তো এই ইন্টারফেসের কোন অংশের কি নাম চলুন আমরা বই থেকে একটু দেখে আসি। প্রথমে একদম উপরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার নাম দেওয়া আছে কারণ হচ্ছে এখানে যে অংশগুলো যুক্ত করা রয়েছে সহজে দেখেন, প্রথমে সেভ করতে পারবেন, আনডু করতে পারবেন, রিডু করতে পারবেন। আপনি চাইলে এই জায়গাটা কাস্টমাইজ করে আপনার প্রয়োজন অনুযায়ী বাটনও বসাতে পারেন। যাই হোক, এই অংশটার নামই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তার পরপরই দেখেন লেখা আছে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড, অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলের যে নামটা দেয়া থাকবে সেই নামটা এখানে শো করবে। এটা হচ্ছে এই ওয়ার্ডের টাইটেল বার এবং তার একেবারে ডান পাশে রয়েছে উইন্ডো কন্ট্রোল, অর্থাৎ আপনার এই ওয়ার্ড উইন্ডোটা আপনি চাইলে মিনিমাইজ করতে পারেন, কেটে দিতে পারেন। এই কন্ট্রোল বারটা হচ্ছে একদম উপরে। তাহলে আমরা এই অংশটা একবার পরিচিত হয়ে আসি। এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেভ, আনডু, রিডু, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আর এই যে লাল অংশটা এটা হচ্ছে টাইটেল বার এবং তার ডান পাশে রয়েছে উইন্ডো কন্ট্রোল বার। এরপরেও আরো রয়েছে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো আলাদা আলাদা, এগুলোকে মেনু বার বলতে পারেন। চলুন আমরা বই থেকে দেখি কি কি নাম দেওয়া আছে। এই জায়গার নাম দিছে টুলবার অর মেনু বার, আপনি যে কোনো একটা নামে এটাকে বলতে পারেন। একদম বামে রয়েছে ফাইল, এটা হচ্ছে ফাইল কন্ট্রোল বার। আর নিচে যে সাদা অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে ওয়ার্ক স্পেস, অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন এই সাদা অংশের মধ্যে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এটা ফাইল বার। তো আপনাদের বইতে বই অনুযায়ী একটু দেখি যে কি কি রয়েছে এখানে। এই যে নামগুলো বললাম এই নামগুলোই আপনার আবারও বলা হয়েছে, আপনারা একবার রিডিং দিয়ে নেবেন। এরপর রয়েছে হোম। হোম বারের মধ্যে কি রয়েছে
সেগুলো দেখানো হয়েছে। তো বইতে আপনারা দেখে নিবেন, আমি সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে হোমবার, এই হোমবারের মধ্যে এই যে টুলগুলো রয়েছে দেখেন প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা। ইনসার্টের মধ্যে অনেক কিছু রয়েছে, পিকচার, টেবিল, শেপ, স্মার্ট আর্ট, চার্ট। ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন সম্পর্কে রয়েছে, পেজ লেআউটের মধ্যে রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। তো আমরা হোম বাটনে যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা যদি কার্সর যেখানে আছে এখানে কিছু লিখতে চাই তাহলে আমরা সহজেই লিখতে পারবো। লিখি BANCLADES, এটা হচ্ছে বাংলাদেশ। দেখেন ছোট করে আসছে, এটা আসছে হচ্ছে ফন্ট সাইজ 11-তে। এটা যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা ফন্ট সাইজ একটু বাড়ায় দিলাম, 28 দিলাম, কিন্তু এটা বড় হয়নি। না হওয়ার কারণ হচ্ছে এটা সিলেক্ট করা নেই। সিলেক্ট করে আমরা যদি আবার এটা বড় করি আমাদের ইচ্ছা মতো বড় হয়ে গেল। এরপরে রয়েছে এটার প্রথম হচ্ছে বোল্ড। বোল্ড অর্থ এটা মোটা হয়ে যাবে। এই যে বোল্ড করে দিলাম, দেখেন মোটা, আর একটা চাপ দিলে ঠিক হবে। এর কিছু কিবোর্ড কমান্ড রয়েছে যেগুলো পরের ক্লাসে আপনারা পাবেন। তারপর রয়েছে একটা আই মোটো চিহ্ন, এটার নাম হচ্ছে ইটালিক। এটা চাপ দিলে লেখাগুলো হালকা বাঁকা হয়ে যায়। আপনারা চাইলে বোল্ড ইটালিক একসাথে করতে পারেন। এটা বোল্ড অবস্থায় ইটালিক হয়ে রয়েছে, আবার এটা শুধু ইটালিক। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারলাইন। দেখেন ইউ এর নিচে দাগ, এটা চাপ দিলে পুরো লেখাটা আন্ডারলাইন হয়ে গেল। আপনারা যদি আন্ডারলাইন অফ করতে চান আবার নিচে একটা চাপ দিবেন। যদি বোল্ড ইটালিক আন্ডারলাইন একসাথে করতে চান একসাথে করতে পারেন। আপনার যখন যেমন দরকার সেই অনুযায়ী এগুলো করে নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। আপনি কেমন স্টাইলে দেখতে যাচ্ছেন, আপনার বর্তমান যে ফন্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যালিব্রি। তো আমরা আরো কিছু ফন্ট যদি আপনাদের দেখাই, আমি এটা কপি করে কয়েক রকম ফন্টে আপনাদের দেখাতে চাই। তো প্রথমটা একটা ফন্ট, দ্বিতীয়টা দিলাম টাইমস নিউ রোমান, এটা খুব পপুলার একটা ফন্ট। তারপরে যদি আমরা দিই এই যে আর এক রকম ফন্ট, এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের, এটা হচ্ছে এরিয়াল ফন্ট, আপনাদের ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। অনেক মানে শত শত ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টলই করা আছে, আরো অনলাইন থেকে হাজার হাজার ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। তো এটা ছিল ফন্ট। এরপরে এখানে ক্লিক দিয়ে স্টেপ বাই স্টেপ এই ফন্টগুলো ছোট বড় করা যায়। যেমন এখন আমার এই ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন 28, এখানে ক্লিক দিলে বাড়ছে 29, 30। সরি, এগুলো স্টেপ বাই স্টেপ বাড়ছে, এখানে যে ডিফল্ট দেওয়া আছে, আর এখানে এই স্টেপে আবার কমবে। তো আপনি যদি 28 এর পর 29 করতে চান এই জায়গাতে জাস্ট 29 লিখলেই 29 হয়ে যাবে। বা এখানে একটা বার রয়েছে 28, 36, 48, এই স্টেপেই কিন্তু এখানে কম বেশি হচ্ছিল। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা করে নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে আমি আমার মতো সিরিয়াল অনুযায়ী দেখাই। আমি এখন বইতে যাচ্ছি না, আপনারা বই অনুযায়ী দেখে নেবেন, দুইটা করতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো যে কোনো একটা ফন্ট বা লেখা আপনি ব্লক করে আপনি যদি সেটা রং চেঞ্জ করতে চান, এখান থেকে অনেক রং রয়েছে। এরপরেও যদি নিজের রং ক্রিয়েট করতে চান, দেখেন মোর কালার্স দিয়ে এখান থেকে আপনি রং বানাইতে পারবেন, কাস্টম রং এখান থেকে তৈরি করতে পারবেন। তো এই RGB নাম্বার দিয়েও কিন্তু আপনারা রং আনতে পারেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী রং সিলেক্ট করলে সেই রং এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এটাকে বলে ফন্ট কালার। তো ফন্ট কালার আমরা দেখলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। একটা ফন্টের ব্যাকগ্রাউন্ডে এখন দেখেন যে সাদা রয়ে গেছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যে যখন যে রং প্রয়োজন হবে আপনার তখন সেই রং আপনারা ব্যবহার করতে পারবেন। একটা ইয়েলো দিলাম, একটা রেড দিলাম।
শেখানোর জন্য অনেক কিছু আপনাদের দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে আবারও প্র্যাকটিস করবেন। এরপরে রয়েছে, দেখেন আমরা সচরাচর যে লেখাগুলো লিখি, বিশেষ করে বাংলা ইংরেজি, আমরা বাম পাশ থেকে লেখা শুরু করি, অ্যারাবিকরা ডান পাশ থেকে করে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ভাবে এটা সাজাতে পারেন। তো সচরাচর যেহেতু বাম পাশ থেকে আমরা লিখি, ওয়ার্ডে ডিফল্ট ভাবে লেফট সিলেক্ট করা রয়েছে, কিন্তু আপনি যদি এটা মিডিলে দিতে চান তাহলে এটা সেন্টার করবেন, যদি রাইট দিতে চান রাইটে দিবেন। এই লেখাগুলো যদি জাস্টিফাই করতে চান, জাস্টিফাই হচ্ছে আপনি যখন অনেক বড় প্যারাগ্রাফ লিখবেন, প্যারাগ্রাফের দুই পাশ সমান করার জন্য এই জাস্টিফাই অপশনটা ব্যবহার করতে পারেন। তো প্রাথমিকভাবে এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল পরিচিতি। এ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন, আর এই ওয়ার্ডের যে অ্যাডভান্স ক্লাসগুলো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনাদের আজকের পড়া হচ্ছে কত পেজ পর্যন্ত আজকে দেখালাম আমরা? 202, অর্থাৎ আমরা শুরু করেছি 189 পেজ থেকে 202 পেজ পর্যন্ত আপনাদের পড়া থাকলো। দেখা হবে পরবর্তী ক্লাসে।